নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন জিম করবেটের লেখা একটি শিকার কাহিনী, মুক্তেশ্বরের মানুষ খেকো। নৈনিতালের উত্তর পূবের 18 মাইল দূরে একটি পাহাড় আছে। তা 8000 ফুট উঁচু এবং পূবে পশ্চিমে 12 থেকে 15 মাইল লম্বা। পাহাড়টির পশ্চিম প্রান্ত উঠে গেছে খাড়া, আর এই প্রান্তের কাছেই আছে মুক্তেশ্বর ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। সেখানে ভারতের গৃহপালিত পশুদের রোগের সঙ্গে লড়বার জন্য জীবাণু ও টিকা তৈরি হয়। ল্যাবরেটরি ও কর্মী আবাস গৃহগুলি পাহাড়ের উত্তর দিকে, এবং এই জায়গাটির মুখোমুখি যে নিসর্গ দৃশ্য দেখা যায় তা তুষারবৃত হিমালয় গিরিমালার যে কোনো জায়গা অপেক্ষা শ্রেষ্ঠ। এই পর্বতমালা এবং ভারতের সমভূমির মধ্যবর্তী জায়গায় যত পাহাড় আছে সবগুলি পূব থেকে পশ্চিমে বিস্তৃত, এবং যে কোনো পাহাড়ের বেশ উঁচু থেকে যতদূর চোখ চলে ততদূর শুধু উত্তরের তুষার পর্বতই নয়, পূব ও পশ্চিমের সব পাহাড় উপত্যকার অবাধ দৃশ্য চোখে পড়ে। যারা মুক্তেশ্বরে থেকেছে তারা দাবি করে এটি কুমায়ুনের সুন্দর শ্রেষ্ঠ স্থান, আর এ জায়গার জল হাওয়ার কোনো জুড়ি নেই। মুক্তেশ্বরের সুখ সুবিধের কথা মানুষ যে রকম উঁচু দরের বলে ভাবে, সেই রকমই মনে হয়েছিল এক বাঘিনীরও। সে ওই ক্ষুদ্র বসতির সংলগ্ন বিস্তৃত অরণ্যে বসবাস শুরু করে। যতদিন না এক সজারুর সঙ্গে সংঘর্ষের দুর্ভাগ্য হয়, ততদিন সে এখানে মহানন্দে সম্বর, কাকার ও বনবরা খেয়ে দিন কাটাচ্ছিল। এই সংঘর্ষে সে একটি চোখ হারায়, আর 1 থেকে 9 ইঞ্চি বিভিন্ন দৈর্ঘ্যের প্রায় 50টি সজারু কাটা ওর ওপর পা এবং সামনের ডান পার থাবার নিচে গেঁথে যায়। হাড়ে বিঁধে যাবার পর এই কাটার অনেকগুলো ইংরেজি ইউ অক্ষরের ছাদে বেঁকে যায়। কাটার দুমুখ কাছাকাছি চেপে বসে। সেখান থেকে সে দাঁত দিয়ে কাটা বের করার চেষ্টা করে, ফলে সেখানে পুঁজ ঘা হয়ে যায়, এবং উপসে ঘা চাটতে চাটতে সে যে ঘন ঘাসঝোপে শুয়েছিল, একটি রমণী সেই বিশেষ ঘাসঝোপটিকে তার গৃহপালিত পশুর খাদ্যের জন্যে সেই ঘাসঝোপটিকে বেছে নেয়। প্রথমটা বাঘিনীটি ব্যাপারটিকে গুরুত্ব দেয় না, কিন্তু ও যেখানে শুয়ে আছে, মেয়েটি যখন একেবারে সেই পর্যন্ত ঘাস কেটে ফেলে, বাঘিনী একবার থাবা মারে, ফলে মেয়েটির খুলি ভেঙে যায়। মৃত্যু ঘটে তৎক্ষণাৎ, কেননা পরদিন যখন মেয়েটিকে পাওয়া যায়, মেয়েটি এক হাতে কাস্তে চেপে ধরেছিল, তখনই কাটবে বলে আরেক হাতে চেপে ধরেছিল একগোছা ঘাস। যখন চোটটা খায়, মেয়েটি যেখানে পড়ে যায় সেখানেই তাকে ফেলে রেখে বাঘিনী খুঁড়িয়ে চলে যায় 1 মাইলেরও বেশি দূরে, এবং একটি পতিত গাছের নিচে একটি ছোট গর্তে আশ্রয় নেয়। 2 দিন বাদে এই পতিত গাছটি থেকে জ্বালানি কাঠের টুকরো কেটে নিতে একটি লোক আসে, এবং বাঘিনীটি তাকেও মারে। বাঘিনী শুয়েছিল গাছটির অপর প্রান্তে। লোকটি গাছের ওপর পড়ে, এবং যেহেতু সে তার শার্ট ও কোট খুলে ফেলেছিল, আর ওকে মারার সময়ে যেহেতু বাঘিনী ওর পিঠে আছড়ে ছিল, লোকটি যখন গাছের গুড়ির ওপর পড়ে ঝুলছিল, ওর শরীর থেকে বেয়ে নামা রক্তের দৃশ্য দেখে বাঘিনীর প্রথম মনে হয় সে তার ক্ষুণ্ণিবৃত্তি করতে পারে এটা এমন কিছু। সে যাই হোক না কেন, লোকটিকে ফেলে চলে যাবার আগে ও পিঠ থেকে অল্প একটু খায়। 1 দিন বাদে রীতিমতো মন ঠিক করে ও তৃতীয় মানুষটি মারে, কোনো উস্কানি ছাড়াই। এরপর থেকে ও পাকাপাকি মানুষ খেকো হয়ে দাঁড়ায়। ও মানুষ মারতে শুরু করার স্বল্প পরেই আমি বাঘিনীটির কথা শুনি। যেহেতু মুক্তেশ্বরে বেশ কিছু শিকারী ছিলেন, তাহাদের সকলেই বাঘিনীটিকে মারতে আগ্রহীও। বাঘিনীটি তাদেরই দোরগোড়ায় কার্যকলাপ চালাচ্ছিল, সেহেতু সে ব্যাপারে এক বাইরের মানুষের মাথা গলানো ঠিক হবে বলে আমার মনে হয়নি। তবে যখন
বাঘিনীর নিহত মানুষের সংখ্যা 24-এ পৌঁছল। যখন বসতিতে বসবাসকারী সকল মানুষ ও প্রতিবেশী গ্রামগুলির মানুষদের জীবন বিপন্ন হলো, যখন ইনস্টিটিউটের কাজে মন্দা পড়ল, ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত ভেটেরিনারি আধিকারিক তখন আমার সাহায্য চাইবার জন্য সরকারকে অনুরোধ জানালেন। আমার যা মনে হয়েছিল আমার কাজটি খুব সহজ হবে না, কেননা নরখাদক বিষয়ে আমার অভিজ্ঞতা অত্যন্ত সীমিত। এছাড়াও যে বিস্তৃত অঞ্চল জুড়ে বাঘিনী তার কার্যকলাপ চালাচ্ছিল সেটি আমার চেনা জানা নয়, এবং কোথায় ওকে খুঁজব সে বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। একটি ভৃত্য এবং এক বান্ডিল বিছানা ও একটি সুটকেস বহনকারী 2টি লোককে সঙ্গে নিয়ে আমি দুপুরে নৈনিতাল থেকে রওনা হলাম এবং 10 মাইল হেঁটে রামগড় ডাকবাংলোতে পৌঁছলাম। সেখানে রাতটা কাটালাম। ডাকবাংলোর খানসামা, রাঁধুনি, বোতল ধোয়া এবং হাজার কাজের কাজী আমার এক বন্ধু যখন শুনল মানুষ খেকোটি মারবার প্রচেষ্টায় আমি মুক্তেশ্বরের পথে চলেছি, মুক্তেশ্বরে পৌঁছবার শেষ 2 মাইল বিষয়ে খুব সাবধান হতে হুঁশিয়ার করে দিল ও আমায়। কেননা ও বলল পথের ওই অংশটিতে বহু লোক ইদানিং নিহত হয়েছে। জিনিসপত্র গুছিয়ে আমার পেছন পেছন আসতে বলে আমার লোকজনকে রেখে এলাম। উন্নত ধরনের বারুদ ব্যবহার করতে হয় এমন একটি দোনলা .500 এক্সপ্রেস রাইফেলে সশস্ত্র হলাম ও পরদিন খুব ভোরে রওনা হয়ে যখন ঠিক ভোরের আলো ফুটছে তখন এসে পৌঁছলাম নৈনিতাল, আলমোড়া রোড ও মুক্তেশ্বর রোডের সন্ধিস্থলে। এই জায়গাটি থেকে খুব সতর্ক হয়ে হাঁটতে থাকা উচিত, কেননা আমি এখন মানুষ খেকোর রাজ্যে। একে বেঁকে মুচড়ে একটি অত্যন্ত খাড়াই পাহাড়ের গা বেয়ে ওঠার আগে কিছু দূর পথটি যায় সমভূমি ধরে। সে জমিতে ফোটে কমলা রঙা লিলি ফুল। সেই ফুলের শক্ত গোলবিচে গাদা বন্দুকের গুলি হিসেবে ব্যবহার করা চলে। এই প্রথম আমি এ পাহাড়ে চড়ছি। পথের উপর ঝুলন্ত বেলে পাথরের পাহাড়ি কার্নিশের গায়ে বাতাসে কুড়ে কুড়ে যে গুহাগুলো সৃষ্টি হয়েছে তা দেখে আমার ভারী মজা লেগেছিল। আমার মনে হয় ঝড়ের সময়ে গুহাগুলো অত্যন্ত অতি প্রাকৃত শব্দ ছড়ায়, কেননা গুহাগুলি বিভিন্ন মাপের। কতকগুলি অগভীর, দেখে মনে হয় অন্যগুলি বেলে পাথরের গহীনে ঢুকে গেছে ভেদ করে। যেখানে রাস্তাটা পাহাড়ের পিঠে উঠেছে সেখানে খানিকটা খোলা জায়গা আছে। সেই খোলা জায়গাটার এক মাথায় একটি ডাকঘর ও একটি ছোট বাজার রয়েছে। এত ভোরে ডাকঘর খোলা নেই, তবে একটি দোকান খোলা ছিল, এবং ডাকবাংলোর কেমন করে খোঁজ মিলবে দোকানিটি দয়া করে আমাকে সে হদিশ দিল। ও বলল পাহাড়ের উত্তর দিকের গায়ে 8 মাইল দূরে বাংলোটি। মুক্তেশ্বরে ডাকবাংলো 2টি, একটি সরকারি কর্মচারীদের জন্য সংরক্ষিত, অন্যটি সাধারণের জন্য। আমি তা জানতাম না। বোধহয় আমার টুপির মাপ দেখে বন্ধু দোকানিটি আমাকে সরকারি কর্মচারী ভেবে ভুল করে ভুল বাংলোটি এবং সে বাংলোর ভারপ্রাপ্ত খানসামার কাছে পাঠালো। খানসামাটি আমাকে প্রাতরাশ দেওয়াতে আমি তা খাওয়ার ফলে আমি লাল ফিতে ফৌজের বিরাগভাজন হয়েছিলাম। যাই হোক, তবে সে ব্যাপারটা আমার অজ্ঞাতে হয়েছিল। পরে খেয়াল রেখেছিলাম আমার ভুলের জন্যে যেন খানসামাটি বিন্দুমাত্র না ভোগে। আমি যখন তুষার শৃঙ্গমালার অপরূপ শোভার তারিফ করছিলাম, অপেক্ষা করছিলাম প্রাতরাশের জন্যে, সেনা বিভাগের রাইফেল নিয়ে 12 জন ইউরোপিয়ানের একটি দল আমার সামনে দিয়ে গেল। কয়েক মিনিট বাদে তাদের পেছু পেছু গেলেন একজন সার্জেন্ট ও নিশানা এবং পতাকা নিয়ে 2 জন লোক। সার্জেন্টটি বেশ বন্ধুভাবাপন্ন। তিনি আমায় জানালেন সদ্য যে দলটি গেল ওটি যাচ্ছে রাইফেল রেঞ্জে, আর মানুষ খেকোটার জন্যে দলটি অমন জোট বেঁধে আছে। সার্জেন্টের কাছে শুনলাম ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আধিকারিক গতকাল সরকারের কাছ থেকে এক টেলিগ্রাম পেয়েছেন। তাতে জানানো হয়েছে আমি মুক্তেশ্বরের পথে রওনা হয়েছি। সার্জেন্ট আশা প্রকাশ করলেন মানুষ খেকোটিকে নিধনে আমি সফল হব। তিনি বললেন বসতিটিতে অবস্থা খুব সঙ্গীন হয়ে দাঁড়িয়েছে, এমনকি দিবালোকেও কেউ একা ঘুরতে ফিরতে চায় না, আর সন্ধ্যার পর
সকলকে দৌড় বন্ধ করে থাকতে হয়। মানুষ কেকটিকে মারার বহু প্রচেষ্টা হয়েছে, কিন্তু যে সব মোড়ের সামনে বসে থাকা হয়েছে তার একটির কাছেও বাঘিনীটি একবারও ফিরে আসেনি। অতি চমৎকার প্রাতরাশের পর আমার লোকজন যখন পৌঁছবে, মানুষ কেকটির খবর পাবার চেষ্টা করতে বেরোচ্ছি আমি। আর কখন ফিরব তা জানি না, একথা তাদের বলতে নির্দেশ দিলাম খানসামাকে। তারপর রাইফেল তুলে নিয়ে আমি নিরাপদে পৌঁছেছি তা মাকে জানাতে তাকে একটি টেলিগ্রাম পাঠাতে আমি ডাকঘরে গেলাম। ডাকঘর ও বাজারের সামনের সমতল জমি থেকে মুক্তেশ্বরের পাহাড়ের ডান দিকটি খাড়া ঢালে নেমে গেছে। ঘন গুল্মে আচ্ছাদিত শৈলশিরা ও খাতে সেদিকটি ক্ষত বিক্ষত। নিচের উপত্যকা ও তার ওপারের অরণ্য নিবিড় রামগড় পর্বতমালার দিকে চেয়ে আমি পাহাড়ের কিনারে দাঁড়িয়ে আছি। পোস্টমাস্টার ও বহু দোকানি এসে জুটলেন। পোস্টমাস্টার গতকালের সরকারি টেলিগ্রামটি দেখেছেন। এখনই আমি তার হাতে যে টেলিগ্রাম ফর্ম দিয়েছি তাতে আমার সই দেখে তিনি ধরে নিয়েছেন টেলিগ্রামে উল্লেখিত ব্যক্তি আমি, এবং তিনি ও তার বন্ধুরা তাদের সাহায্যেচ্ছা জানাতে এসেছেন আমাকে। এই প্রস্তাবে আমি খুবই খুশি হলাম, কেননা মুক্তেশ্বরে যারাই আসছেন প্রত্যেককে দেখার, তাদের সঙ্গে কথা বলার সর্বাধিক সুযোগ এদেরই। যেহেতু 2 বা ততোধিক লোক একত্র জুটলে সুনিশ্চিত যে মানুষ খেকোটেই কথোপকথনের মুখ্য প্রসঙ্গ হয়। এরা খবর জোগাড় করতে পারেন, সে খবর আমার কাছে খুবই মূল্যবান। অন্য দেশের মানুষের কাছে সুরিখানা বা ক্লাবজা, গ্রামীণ ভারতে গ্রামবাসীর কাছে ডাকঘর ও বেনের দোকানও তাই। যদি কোনো বিশেষ প্রসঙ্গের খবর নিতে হয় তাহলে খবরের হদিশ পেতে ডাকঘর ও বেনের দোকানই শ্রেষ্ঠ জায়গা। আমাদের সামনে বাদিকে পাহাড়ের একটি ভাঁজে আমাদের থেকে 1000 ফুট নিচে আন্দাজ 2 মাইল দূরে একখণ্ড কর্ষিত জমি। আমাকে জানানো হলো ওটি বদ্রী সিংয়ের আপেল বাগিচা। আমার এক পুরনো দোস্তের ছেলে বদ্রী কয়েক মাস আগে নৈনিতালে আমার সঙ্গে দেখা করেছিল। আমাকে ওর গেস্ট হাউসে রাখার এবং মানুষ খেকোটি নিধনে ও যতভাবে পারে আমাকে সাহায্য করার প্রস্তাব জানিয়েছিল। সেই প্রস্তাব আমি গ্রহণ করিনি কেন তা এর মধ্যে বলা হয়েছে। এখন যেহেতু সরকারের অনুরোধে আমি মুক্তেশ্বরে এসেছি, ঠিক করলাম বদ্রীর সঙ্গে দেখা করব, ওর সাহায্য প্রস্তাব গ্রহণ করব। বিশেষ যখন এখনই সঙ্গীরা আমাকে জানিয়েছে বদ্রীর আপেল বাগিচার নিচের উপত্যকায় শেষ মানুষটি মারা পড়েছে। আমাকে ঘিরে যারা দাঁড়িয়েছিল তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আরও তথ্যের জন্য ওদের উপরই ভরসা রাখব, একথা বলে আমি ধারি রোড ধরে রওনা হলাম। তখনও সকাল। বদ্রীর সঙ্গে দেখা করার আগে পাহাড় ধরে পূবে এগিয়ে কয়েকটি গ্রামে যাবার সময় আছে। পথে কোনো মাইলস্টোন ছিল না, আর আমার ধারণা মতো আমি যখন 6 মাইল পথ হেঁটেছি এবং 2টি গ্রামে গিয়েছি, ফিরতি পথে ঘুরলাম। ঘুরতি মুখে মাইল 3 এসেছি। একটি ছোট্ট মেয়ে একটা বলদকে নিয়ে ঝামেলায় পড়েছে, তাকে আমি ধরে ফেললাম। মেয়েটির বয়স বছর 8 হবে। তার ইচ্ছে বলদটি মুক্তেশ্বরের দিকে যায়, আর বলদটি যেতে চায় উল্টো দিকে। আমি যখন ঘটনাস্থলে পৌঁছলাম তখন সেই পর্যায়ে পৌঁছানো গেছে যখন এ যা চায় অপরে তা করবে না। বলদটি শান্ত ও বৃদ্ধ এক প্রাণী। ওর গলায় বাঁধা দড়িটি ধরে মেয়েটি হাঁটতে থাকলো সামনে, আর আমি পেছনে রইলাম ওকে চলতি রাখার জন্যে। ও আর কোনো ঝামেলা করল না। অল্প পথ এগোবার পর আমি বললাম, আমরা কালোয়াকে চুরি করছি না, করছি কি? মেয়েটিকে কালো বলদটিকে ওই নামেই ডাকতে শুনেছিলাম। না, মেয়েটি সতেজ উত্তর দিল, ওর বড় বড় বাদামি চোখ দুটি আমার পানে তুলে। ও কার বলদ? এরপরে আমি জিজ্ঞেস করলাম। আমার বাবার। মেয়েটি বলল। আমরা ওকে কোথায় নিয়ে যাচ্ছি? আমার কাকার কাছে। কাকা কালোয়াকে চান কেন? তার ক্ষেতে লাঙল দিতে। কিন্তু কালোয়া তো একা একা কাকার ক্ষেতে লাঙল দিতে পারবে না। মেয়েটি বলল, নিশ্চয়ই পারবে না। আমি বোকার মতোই কথাটা বলেছি বটে, তবে সাহেব বলদ আর লাঙল চষা বিষয়ে কিছু জানবে এ তো কেউ আশা করতে পারে না।
এরপরে জিজ্ঞেস করলাম, কাকার কি একটাই বলদ? মেয়েটি বলল, হ্যাঁ, এখন কাকার একটাই বলদ, তবে দুটো ছিল। অন্যটি এখন কোথায়? আমি প্রশ্ন করলাম। ভাবলাম বোধহয় ধার সূত্রে সেটি বেচে দেওয়া হয়েছে। আমাকে বলা হলো, গতকাল বাঘটা মেরে ফেলেছে সেটা। এ খবরের মতো খবর বটে। খবরটা হজম করতে থাকলাম। আমরা চলছি কথা না কয়ে। মেয়েটি থেকে থেকে ফিরে চাইছে আমার দিকে। অবশেষে সাহস করে ও জিজ্ঞেস করল, আপনি বাঘটা মারতে এসেছেন? আমি বললাম, হ্যাঁ, বাঘটা মারবার চেষ্টা করতে এসেছি। তবে মরিটার কাছ থেকে দূরে চলে যাচ্ছেন কেন? কেননা আমরা কালোয়াকে নিয়ে যাচ্ছি কাকার কাছে। মনে হলো আমার জবাবে মেয়েটি সন্তুষ্ট হলো। আমরা চলতে থাকলাম ধিকিয়ে ধিকিয়ে। অত্যন্ত দরকারি কিছু খবর পেলাম বটে, কিন্তু আরও খবর চাই। আর একটু বাদে আমি জিজ্ঞেস করলাম, তুমি জানো না বাঘটা মানুষ খেকো? মেয়েটি বলল, হ্যাঁ হ্যাঁ জানি। ও কুন্তির বাবাকে খেয়েছে, আর বংশী সিংয়ের মাকে, আরও অনেক লোককে। তবে তোমার বাবা কালোয়ার সঙ্গে তোমাকে পাঠালো কেন? নিজে এলো না কেন? তার যে ভারী বুখা রয়েছে, অর্থাৎ ম্যালেরিয়া। তোমার কোনো ভাই নেই? না, একটি ভাই ছিল, সে অনেক দিন আগে মারা গেছে। মা? হ্যাঁ, মা আছে, রান্না করছে মা। বোন? না, আমার কোনো বোন নেই। অতএব যে রাস্তায় 4 ঘন্টায় আমি আর দ্বিতীয় মানুষ দেখিনি, যে পথ ধরে বড় দল বেঁধে ছাড়া পুরুষরা হাঁটতে ভয় পায়, সেই পথ দিয়ে ওর বাবার বলদটিকে কাকাকে পৌঁছবার বিপজ্জনক দায়িত্ব এই ছোট্ট মেয়েটির ওপর পড়েছে। আমরা একটি পথে পৌঁছেছি। মেয়েটি পথটি ধরে এগোলো। বলদটি ওর পেছনে, সবচেয়ে পেছনে আমি। অচিরে আমরা একটি খেতে এসে গেলাম। তার অপর প্রান্তে একটি ছোট বাড়ি। আমরা যেমন বাড়িটির কাছে পৌঁছলাম, মেয়েটি ডাকল। ওর কাকাকে জানালো ও কালোয়াকে এনেছে। বাড়ির ভেতর থেকে একটি পুরুষ কণ্ঠে জবাব এলো, ঠিক আছে, ওটাকে খুঁটোয় বাদ পুতলি, বাড়ি যা, আমি খেতে বসেছি। অতএব আমরা কালোয়াকে খুঁটিতে বাঁধলাম আর ফিরে গেলাম রাস্তায়। আমাদের মধ্যে কালোয়ার সংযোগ বন্ধন না থাকায় পুতলি এখন লজ্জা পাচ্ছে। যেহেতু ও আমার পাশে হাঁটবে না, ওর চালে চাল মিলিয়ে আমি এগিয়ে হাঁটতে থাকলাম। কিছুক্ষণ হাঁটলাম নিশ্চুপে। তারপর আমি বললাম, কাকার বলদটাকে যে বাঘ মেরেছে, আমি তাকে মারতে চাই, কিন্তু আমি জানি না মরিটা কোথায়। আমাকে দেখিয়ে দেবে? ও সাগ্রহে বলল, হ্যাঁ নিশ্চয়, আমি আপনাকে দেখাবো। আমি জিজ্ঞেস করলাম, তুমি মরিটা দেখেছ? না, তবে সেটা কোথায় ছিল কাকা যখন বাবাকে বলছিল তখন আমি শুনেছি। সে বলল, সেটা কি রাস্তার কাছে? আমি জানি না। যখন মারা পড়ে তখন বলদটা কি একা ছিল? না, গায়ের গরু বাছুরের সঙ্গে ছিল। সকালে মারা পড়ে না সন্ধ্যায়? সকালে গরুগুলির সঙ্গে যখন চড়তে যাচ্ছিল তখনই মারা পড়েছে। মেয়েটির সঙ্গে কথা কইছিলাম যখন, তীক্ষ্ণ নজর রাখছিলাম চারদিকে, কেননা রাস্তাটা সরু আর বাঁদিকে তার ঘন জঙ্গল, ডান দিকে ঘন ঝোপঝাড়। আমরা মাইলখানেক এগোলাম। তারপর পৌঁছলাম বহু ব্যবহৃত একটা গরু ছাগলের চলার পথে। পথটি বায়ে জঙ্গল পানে চলে গেছে। এখানে মেয়েটি থামল, বলল, কাকা ওর বাবাকে বলেছিল এই পথটায় বলদটা মারা পড়েছে। মরি খুঁজে পেতে আমার যত খুঁটিনাটি জানা দরকার ছিল সব পেয়ে গেছি এখন। মেয়েটিকে নিরাপদে ওর ঘরে পৌঁছে দিয়ে আমি গো রাস্তায় ফিরে এলাম। পথটা চলে গেছে একটা উপত্যকা পেরিয়ে, এবং এই পথ ধরেই প্রায় 60 মাইল এগিয়ে একটি জায়গায় পৌঁছলাম, যেখানে গরু বলদগুলো প্রাণ ভয়ে ছোটকে পালিয়েছে। গো রাস্তা ছেড়ে রাস্তাটি থেকে 50 গজখানেক নিচে ওরই সমান্তরাল জঙ্গলের ভেতর দিয়ে চললাম আমি এখন। সবে অল্প পথেই গিয়েছি, দেখলাম ছেঁচড়ে টানার দাগ। দাগটি সিধে ঢুকে গেল উপত্যকাটিতে, আর ওটিকে কয়েকশো গজ অনুসরণ করতেই
আমি পেয়ে গেলাম বলদটিকে। তার শরীরের পেছন ভাগ থেকে সামান্য খানিকটা খাওয়া হয়েছে শুধু। একটি গভীর খাতের মুখ থেকে প্রায় 40 ফুট দূরে আন্দাজ 20 ফুট উঁচু একটা পায়ের কাছে পড়েছিল ওটা। খাত ও মরির মাঝে একটি বার থেমে যাওয়া গাছ, একটি বুনো গোলাপ গাছে সেটি চাপা পড়েছে। মরির কাছাকাছি বাঁধা জায়গা সীমার মধ্যে এটিই একমাত্র গাছ। বাঘটিকে মারার কিছু আশা নিয়ে যার উপর বসতে পারি আমি, কেননা আকাশে চাঁদ নেই। আর বাঘটা যদি অন্ধকারের পর আসে, নিশ্চিত জানছিলাম যে ও আসবেই। মরির যত কাছে থাকব বাঘকে মারার সুযোগ পাব তত বেশি। এখন বেলা 2টো। বদ্রির সঙ্গে দেখা করার, ওর কাছে এক পেয়ালা চা চাইবার সময়টুকুই আছে আমার। আর চায়ের দরকার আমার খুব, কেননা সকাল 4টে রামগড় ছেড়ে বেরোবার পর থেকে আমি প্রচুর হাঁটা হেঁটেছি। গো রাস্তাটি যেখানে পথের সঙ্গে মেশে, বদ্রির ফলবাগিচার পথ তার কাছাকাছি শুরু হয়ে ঘন গুল্মঝোপের ভেতর দিয়ে একটি খাড়াই পাহাড় ধরে 1 মাইল নামে। আমি যখন পৌঁছলাম, বদ্রি ওর গেস্ট হাউসের কাছে ছিল, একটি চোট খাওয়া আপেল গাছের তদারকি করছিল। আমার আগমনের কারণ শুনে ফলবাগিচার মুখোমুখি একটি ছোট টিলার ওপর অবস্থিত গেস্ট হাউসে নিয়ে গেল ও আমাকে। বদ্রি ওর চাকরকে আমার জন্য চা আর কিছু খাবার তৈরি করতে বলল। বারান্দায় বসে আমরা যখন তারই অপেক্ষা করছি, কেন মুক্তেশ্বরে এসেছি তা এবং ছোট মেয়েটি আমাকে যে মরিটি খুঁজে পেতে সহায়তা করেছে তার কথা সবই আমি ওকে বললাম। বদ্রিকে যখন জিজ্ঞেস করলাম মুক্তেশ্বরে শিকারীদের কাছে এই মরিটার খবর বলা হয়নি কেন, ও বলল বাঘটি মারায় শিকারীদের বারবার ব্যর্থতার কারণে গ্রামের লোকরা ওদের ওপর ভরসা হারিয়েছে, আর এই জন্যেই হত্যার খবরগুলো শিকারীদের আর দেওয়া হয় না। মরির কাছে পাহারা বসার জন্য যে লম্বা চওড়া তোড়জোড় চলে তাকেই ব্যর্থতার কারণ বলে বদ্রি জানালো। এই তোড়জোড়ের মধ্যে আছে ঝোপ ও ছোট ছোট গাছের সকল বাধা সরিয়ে মরির কাছের জমি সাফ করা, বড় বড় মাচান তৈরি, আর বহুজন মিলে মাচান দখল করা। কখনো মরির কাছে ফিরে না আসার যে খ্যাতি অর্জন করেছে বাঘটি, এ তার যথেষ্ট কারণ। বদ্রি সবিশ্বাসে স্থির যে মুক্তেশ্বর জেলায় কেবল একটি বাঘই আছে, সেটির সামনের ডান পা সামান্য খোঁড়া। তবে কিসে সে খোঁড়া হয়েছে তা সে জানে না। এও জানে না জানোয়ারটি মদ্দা না মাদি। একটি বড় এয়ারডেল টেরিয়ার কুকুর আমাদের সঙ্গে বারান্দায় বসেছিল। অচিরে কুকুরটি গড়গড় করতে শুরু করল, আর ও যেদিক পানে মুখ করে আছে সেদিকে চেয়ে দেখি একটি বড় হনুমান জমিতে বসে একটি আপেল গাছের ডাল নুইয়ে ধরে কাঁচা ফল খাচ্ছে। বারান্দার রেলিংয়ে ঠেস দেওয়া ছিল একটি শটগান, সেটি তুলে নিয়ে বদ্রি তাতে 4 নং ছররাপুরে গুলি করল। হনুমানটিকে কোনো চোট দিতে হলে ছররাগুলোর পক্ষে পাল্লাটা বড় বেশি লম্বা হয়ে গেল। যদি একটাও লক্ষ্যে গিয়ে বিত্ত তবুও তাই বলতে হতো। তবে গুলি ছোড়ায় এই সুফল হলো, হনুমানটি ছুটে পালালো পাহাড় ধরে অপুর পানে। কুকুরটি জোর তাড়া করল ওকে। কুকুরটার সর্বনাশ হবে বলে ভয় পেয়ে বদ্রিকে বললাম ওটাকে ডেকে ফেরাতে, কিন্তু ও বলল ও ঠিক আছে। কুকুরটা এই বিশেষ হনুমানটাকে সদাই তাড়া করে। ও বলল ওর চারা গাছগুলির যথেষ্ট ক্ষতি করেছে ওটা। কুকুরটা হনুমানটাকে প্রায় ধরে ফেলছিল। কয়েক গজের মধ্যে ও পৌঁছেছে যখন, হনুমানটা হঠাৎ ফিরে দাঁড়ালো, কান টেনে ধরল কুকুরটার। ওর মাথার পাশ থেকে এক খাবলা মাংস কামড়ে ছিঁড়ে নিল। খুব জোর জখম হয়েছিল। আমরা ক্ষতের শুশ্রূষা শেষ করেছি। সে সময়ে আমার চা আর 1 থালা গরম পুরি তৈরি হয়ে গেল। যে গাছটায় বসতে চাই তার কথা বদ্রিকে বলেছিলাম, আর আমি যখন মরির কাছে ফিরে যাচ্ছি, একটি ছোট মাচান তৈরির সাজ সরঞ্জামবাহী 2 লোক সহ আমার সঙ্গে যাবে বলে বদ্রি জোরাজোরি করল। 1 বছরেরও ওপর বদ্রি এবং লোক দুটি মানুষ খেকড়ের আতঙ্কের ছায়ায় বসবাস করছে। বাঘটির বিষয়ে ওদের ধারণার কমতি ছিল না কিছু। আর যখন ওরা দেখল আমি যেটি বেছেছি সেটি ছাড়া
মরির কাছে এমন একটি গাছও নেই যার ওপর মাচা বাঁধা চলে। ওরা আমাকে সে রাতে মাচায় না বসার জন্যে তাগিদ দিল, এই ধারণায় যে বাঘটি মরিটাকে সরিয়ে নেবে আর পরের রাতে মাচায় বসার জন্যে আমাকে যোগ্যতর কোনো জায়গা জুটিয়ে দেবে। বাঘটি মানুষ খেকো না হলে আমি তাই করতাম, কিন্তু যেহেতু বাঘটি মানুষ খেকো, এই কাজে খানিকটা ঝুঁকি থাকলেও আমি এ সুযোগ হারাতে রাজি ছিলাম না। সুযোগটির পুনরাবৃত্তি পরের রাতে না ঘটতেও পারে। এই জঙ্গলে ভাল্লুক আছে, এবং যদি একটা ভাল্লুকও মরির গন্ধ পায়, বাঘকে মারার সব আশাই নষ্ট হবে আমার। কেননা হিমালয়ের ভাল্লুকরা বাঘকে সমীহ করে না মোটে, আর বাঘের মরি অপহরণে ইতস্তত করে না। গাছটি যেহেতু গোলাপ ঝোপে চাপা, তাতে চড়া বেশ কষ্টসাধ্য এক কাজ। কাটা সত্ত্বেও যতদূর পারলাম ততদূর নিজের আরামে বসার ব্যবস্থা করে নেবার পর আমাকে রাইফেলটি তুলে দিয়ে এবং পরদিন ভোরে আসবে বলে কথা দিয়ে বদ্রি ও তার লোকেরা চলে গেল। খাত আমার পেছনে, আমি পাহাড়ের দিকে মুখ করে আছি। ওপর থেকে যে জন্তুই নামুক আমি পরিষ্কার দেখতে পাব, কিন্তু আমি যেমন ভাবছি, বাঘ যদি সে মতো নিচ থেকে আসে, মরির কাছে না পৌঁছানো অবধি ও আমায় দেখতে পাবে না। বলদটি সাদা, 15 ফুট দূরে আমার দিকে পা মেলে ডান কাতে পড়ে আছে ওটি। বিকেল 4টে আমি জায়গায় বসি, আর 1 ঘন্টা বাদে আমার 200 গজ নিচে খাতের দিক থেকে একটি কাকার ডাকতে শুরু করল। বাঘ এখন চলতে শুরু করেছে, আর তা দেখে কাকার নিশ্চল দাঁড়িয়ে পড়ে ডাকছে। বহুক্ষণ ও ডাকল, তারপর চলে যেতে শুরু করল। ডাকটি ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকল, যতক্ষণ না পাহাড়ের ঢালের ওপারে মিলিয়ে যায়। মরির দৃশ্যসীমার মধ্যে আসার পর বাঘটি গুড়ি মেরে বসেছে। এ হলো তারই নিশানা। ঘড়ি রেখে বাঘটিকে গুলি করতে ব্যর্থ হওয়ার কারণগুলো বদ্রি আমাকে বলার পর এমনটি ঘটবে বলেই আমি ভেবেছিলাম। চোখ কান খোলা রেখে ও মরির কাছে আসার আগে নিশ্চিত হয়ে নেবে মরির কাছে কোনো মানুষ নেই, সেজন্যে কাছেই কোথাও গুড়ি মেরে বসে থাকবে, এ আমি জানতাম। 1টি মিনিটের পর আরেকটি দীর্ঘ মিনিট এলো আর গেল। সন্ধ্যা নামল। আমার সামনের পাহাড়ে এটা সেটা অস্পষ্ট হয়ে এলো, মিলিয়ে গেল। মরিটিকে তখনও ঝাপসা সাদা দাগের মতো দেখতে পাচ্ছি। খাতের মুখে একটা ডাল মট করে ভাঙল, সন্তর্পণ পদক্ষেপে আমার দিকে এগোলো, থামলো আমার ঠিক নিচে। 1 বা 2 মিনিট নিশ্ছিদ্র নীরবতা, তারপর গাছের পায়ের তলের শুকনো পাতার উপর শুলো বাঘটি। সূর্যাস্তের কাছাকাছি ঘন মেঘ জমে উঠেছিল। এখন মাথার ওপর এক কালো চন্দ্রাতপ তারাগুলি মুছে দিয়েছে। অবশেষে বাঘ যখন উঠে মরির কাছে গেল, তখন রাতকে কাজল কালো বললে সবচেয়ে ভালো বলা হয়। যত তীক্ষ্ণ নজরই চালাই না কেন, সাদা বলদটির কিছুই দেখতে পাচ্ছিলাম না, বাঘকে তো আরোই কম। মরির কাছে পৌঁছে বাঘটি মরির ওপর ফু দিতে থাকল। হিমালয়ে বিশেষ গরমকালে মরির টানে ভীমরুল আসে। দিনের আলো মিলিয়ে গেলে অধিকাংশ ভীমরুলই চলে যায়। যেগুলো ওড়ার পক্ষে বড় বেশি বুধ হয়ে থাকে, সেগুলো থেকে যায়, সম্ভবত তিক্ত অভিজ্ঞতার কারণে। খেতে শুরু করার আগে বাঘ মাংসের ছিন্ন উন্মুক্ত অংশে সেটে থাকা ভীমরুলগুলোকে ফু দিয়ে তাড়ায়। তাড়াহুড়ো করে গুলি করার কোনোই দরকার নেই আমার, কেননা যদিও কাছেই আছে, তবু কোনো নড়াচড়া বা আওয়াজ দ্বারা ওর দৃষ্টি আকর্ষণ না করা অবধি বাঘটি আমায় দেখবে না। অন্ধকার রাতে তারার আলোয় আমি মোটামুটি ভালোই দেখতে পাই, কিন্তু সে রাতে একটি তারাও দৃশ্যমান নয়। ঘন মেঘে এক ঝলক বিদ্যুৎও চমকায়নি। খেতে শুরু করার আগে বাঘ মরিটা সরায়নি, তাই জানছিলাম মরির ডান ধারে আমার দিকে পাশ ফিরে আছে বাঘটা। বাঘটিকে মারার যে সব প্রচেষ্টা হয়েছে, তার কারণে আমার সন্দেহ ছিল অন্ধকার হবার আগে ও আসবে না। তারার আলোয় যেমনটি তাক করতে পারি তাই করা, এবং তারপর যাতে মরির 1 বা 2 ফুট ডাইনে আমার বুলেট পৌঁছয়, সেই মতো রাইফেলের নল সরিয়ে তাক করা, এই ছিল আমার অভিপ্রেত।
কিন্তু এখন যখন মেঘ আমার চোখ দুটি অকেজো করে দিয়েছে, আমাকে নির্ভর করতে হবে কানের ওপর, তখন আমার শ্রবণ শক্তি ছিল অটুট। কনুই দুটো হাঁটুতে রেখে রাইফেল তুলে ধরে বাঘটা যে আওয়াজ করছিল সেদিক পানে সযত্নে তাক করলাম। রাইফেলটি দৃঢ় অনড় ধরে রেখে আমার ডান কান ফেরালাম আওয়াজের দিকে। আবার সোজা হয়ে বসলাম। আমার তাক একটু উঁচু হয়ে গিয়েছিল, তাই নলটি 1 ইঞ্চিরও অত্যন্ত কম নামিয়ে ধরে আমি আবার মাথা ফেরালাম, কান পাতলাম। এরকমটি কয়েকবার করে যখন সন্তুষ্ট হলাম যে শব্দের দিকেই নিশানা করেছি আমি, নলটি ডান দিকে একটু সরিয়ে ট্রিগার টিপলাম। 2 লাফে বাঘটা সেই 20 ফুট উঁচু পারে উঠে গেল। তার মাথায় ছোট একটু করে সমতল ভূমি, তার ওপারে পাহাড় উঠে গেছে সিধে খাড়াইয়ে। সেই সমতল ভূমি অবধি বাঘের শব্দ পেলাম শুকনো পাতার ওপর, তারপর সব হয়ে গেল নৈশব্দ। হয় সেই সমতলে পৌঁছে বাঘটা মারা গেছে, নয়ও বেজখম। নৈশব্দের ব্যাখ্যা এই 2 রকম হতে পারে। রাইফেল কাঁধে ধরে রেখে অত্যন্ত অভিনিবেশে 3 বা 4 মিনিট শুনলাম। যেহেতু আর কোনো আওয়াজ হলো না, রাইফেল নামালাম। আমার এই আচরণের জবাবে পাহাড়ের মাথা থেকে এলো এক গম্ভীর গর্জন। তবে বাঘটা বেজখম এবং আমায় দেখেছেও। গাছের ওপর আমার বসার জায়গাটি গোড়ায় 10 ফুট উঁচুতে ছিল, কিন্তু যেহেতু আমার বসার মতো শক্ত কিছু জিনিস ছিল না, আমার ভারে গোলাপঝাড়টি দেবে যায়। এখন সম্ভবত জমি থেকে 8 ফুটের বেশি উঁচুতে নই, আর আমার ঝুলন্ত ঠ্যাং দুটি তো আরোই নিচে। আরও খানিকটা ওপরে প্রায় 20 ফুট দূরে একটি বাঘ গলার গভীরে গড়গড় করছে। ওই মানুষ খেকো, একথা মনে করবার সম্পূর্ণ কারণ আছে আমার। যখন বাঘ আমাকে দেখছে না তখনও, দিবালোকেও বাঘের নিকট সান্নিধ্য রক্ত চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যখন সে সাধারণ বাঘ নয়, মানুষ খেকো। সময় যখন অন্ধকার রাতের 10টা, আপনি যখন জানছেন মানুষ খেকোটি আপনাকে নজর করছে, রক্ত প্রবাহের বিশৃঙ্খলা পরিণত হয় তুফানে। আমি এই কথা বলেই যাব বিনা উস্কানিতে, বাঘ স্বপ্রয়োজনের বাইরে হত্যা করে না। যে বাঘটা আমার উদ্দেশ্যে গজরাচ্ছে তার 2-3 দিন চলে যাবে এমন একটা মরি ওর আছে। ওর আমাকে মারবার দরকার নেই কোনো। তবুও আমার এক অস্বস্তিকর অনুভূতি হচ্ছে যে এবারটা এই বিশেষ বাঘটা হয়তো এই হিসেবের বাইরের জানোয়ার বলে প্রমাণিত হবে। তার উদ্দেশ্যে গুলি ছোড়ার পরও বাঘ সময়ে সময়ে মরির কাছে ফেরে, কিন্তু আমি জানতাম তা করবে না। আমি এও জানতাম যে আমার অস্বস্তিকর অনুভূতি সত্ত্বেও যতক্ষণ না ভারসাম্য হারাই, ধরার কিছুই ছিল না আমার। অথবা ঘুমিয়ে পড়ি এবং পড়ে যাই গাছ থেকে, আমি সম্পূর্ণই নিরাপদ। এখন আর ধূমপান থেকে নিজেকে বঞ্চিত রাখবার কোনো কারণ নেই আমার। তাই সিগারেট কেস বের করলাম, আর যেমন দেশলাই কাঠি জ্বেলেছি, পাটটির কিনারা থেকে বাঘটিকে সরে যেতে শুনলাম। অচিরে ও ফিরে এলো, গজরালো আবার। আমি 3টে সিগারেট খেলাম। বাঘ তখনও আমার সঙ্গে লেগে আছে। তখন বৃষ্টি এলো। প্রথমে কয়েকটি বড় বড় ফোঁটা, তারপর ঝমঝম ধারাপাত। সে সকালে রামগড় থেকে বেরোই যখন পাতলা পোশাক পরেছিলাম, কয়েক মিনিটেই চামড়া অবধি ভিজে গেলাম, কেননা বৃষ্টির ফোঁটাগুলোকে ঠেকিয়ে গুঁড়ো করে দেয় এমন একটি পাতাও ছিল না আমার মাথার উপরে। আমি জানতাম যে মুহূর্তে বৃষ্টি শুরু হলো, বাঘটা চলে যাবে দ্রুত কোনো গাছের নিচে অথবা পাহাড়ের আড়াল জায়গার আশ্রয়ে। রাত 11টায় বৃষ্টি নেমেছিল, ভোর 4টে থামল, আকাশ পরিষ্কার হলো। আমার অসুবিধা বাড়িয়ে তুলতে এখন বাতাস বইতে শুরু করলো। এর আগে যদি শুধুই শীতার্ত ছিলাম, এখন বরফ জমা হয়ে গেছি। যখনই বাত কামড় দেয়, আমি সে রাত এবং অনুরূপ অন্যান্য নিশীথের কথা স্মরণ করি আর কৃতজ্ঞ হই, বাতের প্রকোপটি সামান্য বলে। বদ্রিও বন্ধু হিসেবে ভালো। সূর্য যখন উঠছে তখনইও পৌঁছে গেল 1 কেটলি গরম চাবাহি একটি লোককে নিয়ে। রাইফেলের ভার থেকে আমায় মুক্তি দিয়ে আমি যেমন গাছ থেকে পিছলে নেমে এলাম,
ওরা দুজনে ধরল আমাকে, কেননা আমার পা এত আড়ষ্ট যে চলছিল না। আমি যেমন মাটিতে শুয়ে চা খেতে থাকলাম, ওরা আমার পা ডলাই মলাই করে রক্ত চলাচল ফিরিয়ে আনলো। যখন দাঁড়াতে সক্ষম হলাম, গেস্ট হাউসে ফায়ারপ্লেসে আগুন জ্বালবার জন্যে বদ্রি ওর লোক পাঠিয়ে দিল। বুলেটের গতি নির্দেশ করবার জন্য এর আগে শ্রবণ শক্তিকে কাজে লাগাইনি কখনো, তাই দেখে খুশি হলাম মাত্র কয়েক ইঞ্চির জন্য বাঘের মাথা ফসকে ফেলেছি। রাইফেল উঁচনোটা ঠিকই হয়েছিল, তবে রাইফেলের নলটি যথেষ্ট বায়ে ঘোরায়নি। ফলদারায় বাঘ বলদটির যেখান থেকে খাচ্ছিল তার 2 ইঞ্চি দূরে আমার বুলেটটি বলদটিকে বেঁধে। সেই চা আর পথ ধরে 8 মাইল হাঁটা আমার শরীর থেকে সকল খিলধরা ভাব দূর করে দিল। আর বদ্রির ফল বাগিচার দিকের 1 মাইল লম্বা পথটি যখন ধরেছি, ভিজে কাপড় আর খালি পেটের কারণে আমার যা কিছু কষ্ট তখন। লাল মাটির ওপর দিয়ে গেছে সে পথ, বৃষ্টিতে সে মাটি বেজায় পিছল। এই মাটিতে 3টি পদচিহ্ন, বদ্রি এবং ওর লোকটির পদচিহ্ন উঠতি পথে, লোকটির পদচিহ্ন ফিরতি পথে। ভিজে মাটিতে শুধু এই 3 জোড়া পদচিহ্ন 50 গজ। তারপর পথ যেখানে মোড় ঘুরছে, ডান পাড় থেকে একটি বাঘিনী ঝাঁপিয়ে নেমেছে এবং বদ্রির লোকটির পেছু পেছু গেছে ওই পথেই। লোকটির পদচিহ্ন আর বাঘিনীটির থাবার ছাপ বুঝিয়ে দিচ্ছে দুজনেই গেছে খুব জোর কদমে। তখন আমার বা বদ্রির করবার কিছুই নেই, কেননা লোকটি আমাদের 20 মিনিট আগে রওনা হয়ে গেছে এবং সে যদি বাগিচার নিরাপত্তায় পৌঁছতে না পেরে থাকে, তবে এর অনেক আগেই আমরা ওকে যে সাহায্যই করতে পারতাম তার নাগালের বাইরে চলে গেছে ও। অস্বস্তিকর চিন্তায় পীড়িত হতে হতে সে পিছল মাটিতে যদ্দূর পারি তত তাড়াতাড়ি হাঁটলাম আমরা। আর সেখান থেকে বাগিচা এবং বাগিচায় কর্মরত একদল লোককে চোখে পড়ে। তেমন একটি পায়ে চলা পথে পৌঁছে ভারী নিশ্চিন্ত হলাম দেখে বাঘিনীটি সে পথে চলে গেছে। লোকটি গেছে বাগিচা পানে। পরে জিজ্ঞেস করতে লোকটি বলে ও জানতই না বাঘিনীটি ওর পেছু নিয়েছে। গেস্ট হাউসে গনগনে কাঠের আগুনের সম্মুখে আমার জামাকাপড় শুকোতে শুকোতে যে জঙ্গলে বাঘিনীটি গেছে তার কথা জিজ্ঞেস করলাম বদ্রিকে। বদ্রি বলল, বাঘিনী যে পথ ধরেছে সেটি নেমে গেছে এক গভীর ঘন বনে নিবিড় গিরিখাতের মধ্যে। 1 মাইল বা তারও বেশি জায়গায় খাটটি একটি অত্যন্ত খাড়াই পাহাড়ের গা দিয়ে এগিয়েছে। তারপর ডান দিক থেকে আরেকটি খাত এসে মিলেছে তার সঙ্গে। 2টি খাতের সঙ্গমে আছে একটি নদী, আর বদ্রি বলল 1 টুকরো খোলা জমি আছে। সে জমিটি 2টি গিরিখাত থেকে বেরুবার পথের মুখোমুখি অবস্থিত। সেই গিরিখাতে বাঘিনীটি ঢুকেছে বলে মনে করার সম্পূর্ণ কারণ আছে আমাদের। বদ্রির মতে সেই খাতেই দিনটা ঘাপটি মেরে থাকবে বাঘিনী। জায়গাটি যেহেতু জঙ্গল হাঁকাবার পক্ষে আদর্শ স্থান, আমরা ঠিক করলাম যদি জঙ্গল হাঁকাবার মতো যথেষ্ট লোক জোগাড় করতে পারি, তবে বাঘিনীটাকে মারবার জন্য এই উপায়টি পরখ করব। বদ্রির প্রধান মালি গোবিন্দ সিংকে তলব করা হলো। তাকে আমাদের পরিকল্পনা ব্যাখ্যা করা হলো। গোবিন্দ সিং বলল, দুপুর অবধি সময় দিলে ও জঙ্গল হাঁকাবার জন্যে 30 জন লোক জোগাড় এবং তার উপরে ওর মনিবের হুকুম মতো 5 মণ মটরশুঁটি জোগাড় করতে পারে। আপেল বাগিচার ওপর বদ্রির আছে এক বিস্তীর্ণ তরকারি বাগিচা, আর সন্ধ্যায় ও টেলিগ্রাম পেয়েছে নৈনিতাল বাজারে মোটা দানার মটরশুঁটির দাম ঝপ করে পাউন্ড প্রতি 4 আনায় উঠেছে। এই চড়া দরের সুযোগ নিতে বদ্রি আগ্রহী, আর ওর লোকরা মটরশুঁটি তুলছিল। সেই রাতেই মালবাহী টাট্টু ঘোড়া সে মাল নিয়ে যাবে। পরদিন নৈনিতালে পৌঁছবে ভোরের বাজার ধরার জন্য। রাইফেল পরিষ্কার করে আর বাগিচার চারপাশ ঘুরে বেরিয়ে বদ্রির সঙ্গে ওর দিনের খাওয়াতে যোগ দিলাম। আমার সুবিধের জন্য খাওয়ার সময় 1 ঘন্টা এগিয়ে আনা হয়েছিল, আর মধ্যাহ্নে গোবিন্দ ওর 30 জনের দলকে হাজির করল। কারো মটর তুলিয়েদের তদারকি করা দরকার, তাই বদ্রির থেকে যাওয়া স্থির করল, আর খেদান চালাবার জন্য পাঠালো গোবিন্দ সিংকে। গোবিন্দ এবং সেই 30 জন লোক স্থানীয় বাসিন্দা এবং মানুষ খেকটির হাতে কেমন বিপদ ঘটতে পারে
তা জানে। বাঘিনীটির জন্যে সেই খাতে তল্লাশি করতে যদি আমি গুলি ছুড়তে ব্যর্থ হই, তবে নদীটির কাছে খোলা জায়গাটিতে সস্থানে বসতে আমাকে 1 ঘন্টা সময় দিল বদ্রী। গোবিন্দ ওর লোকদের 2 দলে ভাগ করবে। একটি দলের দায়িত্বে নিজে থাকবে, অন্যটির ভার দেবে একটি নির্ভরযোগ্য লোকের ওপর। সেই 1 ঘন্টা কাটলে বদ্রী একটি গুলি ছুড়বে, আর দল দুটি তখন বেরিয়ে পড়বে। খাতের দুদিকে 2টি দল যাবে, পাথর গড়াবে, চেঁচাবে আর হাততালি দেবে। শুনতে এমনই সহজ সরলই বটে, তবে আমার সংশয় ছিল, কেননা আমি বহু হাকায় বিগড়ে যেতে দেখেছি। যে পথ ধরে সেই সকালে নেমেছি, সেই পথের চড়াইয়ে গিয়ে আমি বাঘিনী যে পথে গেছে সেটি ধরলাম। তাতে এই শুধু দেখলাম অল্প দূর গিয়ে সে পথটি একটি নিবিড় ও বহু বিস্তৃত গুল্ম বনে হারিয়ে গেছে। বহু শত গজ পথ ভেদ করে গিয়ে আমি দেখলাম পাহাড়ের গা একসার গভীর খাত ও শৈলশিরায় কাটা কাটা। যে গিরিখাতে হাঁকানো হবে তার ডান সীমানা বলে যে শৈলশিরাটিকে ঠাউরেছিলাম, তা ধরে উতরাই নেমে আমি একটি উঁচু খাড়াইয়ের মুখে পৌঁছলাম। এর তলে আমার বাঁ দিকের গিরিখাতটি ডান দিক থেকে আসা আরেকটি খাতের সঙ্গে মিশেছে, আর 2টি খাতের সন্ধিতে একটি নদী। যখন নিচের দিকে চেয়ে দেখছি আর ভেবে অবাক হচ্ছি যে ফাঁকা জমিতে আমি দাঁড়াবো সেটি গেল কোথায়। কাছেই শুনলাম মাছির ভনভনানি, আর সে শব্দের অনুসরণে গিয়ে দেখলাম 1 সপ্তাহ আগে নিহত একটি গরুর ভুক্তাবশেষ। প্রাণীটির গলার দাগ বুঝিয়ে দিল ওটি একটি বাঘের হাতে মারা পড়েছে। কাঁধের একাংশ, ঘাড় ও মাথা ছাড়া গরুটির সবটাই খেয়েছে বাঘটি। এই কাজ করার বিশেষ কোনো যুক্তি না থাকলেও আমি গরুর সবটাকে কিনারা অবধি টেনে নিয়ে খাড়া পাহাড়ের নিচে ফেলে দিলাম ছুঁড়ে। 100 গজ গড়িয়ে ওটা থামল গিয়ে নদী থেকে অল্প দূরে একটা ছোট গহ্বরে। বাঁ দিকে ঘুরে গিয়ে যে গহ্বরে গরুটির দেহাবশেষ গড়িয়ে ফেললাম, তা থেকে আন্দাজ 300 গজ দূরে একটি শৈলশিরার ওপর একটা ফাঁকা জমির টুকরো পেয়ে গেলাম। এই জায়গাটি যেমনটি হবে বলে আমি ভেবেছিলাম, এটি তা থেকে একেবারেই অন্যরকম। পাহাড়ের যে পাশটা হাঁকানো হবে, দাঁড়িয়ে সেটার ওপর নজর রাখি এমন একটি জায়গাও নেই। আর আমি ওকে না দেখতেই বাঘিনীটি যে কোনো জায়গা দিয়ে বেরোতে পারে। তবে তখন সে বিষয়ে কিছু করার পক্ষে খুবই দেরি হয়ে গেছে, কেননা যেগুলি আমাকে জানাবে যে হাঁকাই শুরু হয়ে গেছে, বদ্রী সেটি ছুঁড়েছে। অচিরে মানুষদের চেঁচাতে শুনলাম দূরে। কিছুক্ষণের জন্যে মনে হলো হাঁকাই আমার দিকে আসছে। তারপর চেঁচামেচি ক্ষীণ থেকে ক্ষীণ হতে থাকল, ক্রমে মিলিয়ে গেল। আবার 1 ঘন্টা বাদে হাঁকাই করছে যারা, তাদের গলা শুনলাম। তারা পাহাড়ের উতরাইয়ে আমার ডান দিকে নেমে আসছে। আর তারা যখন আমার সঙ্গে সমুচ্চতায়, আমি ওদের চেঁচিয়ে বললাম হাঁকাই বন্ধ করে শৈলশিরায় আমার কাছে চলে আসতে। হাঁকাই যে বিফল হয়েছে সে কারো দোষ নয়, কেননা জায়গাটি না জেনে পূর্ব প্রস্তুতি ছাড়াই একদল আনাড়ি লোক দিয়ে আমরা হাঁকাতে চেষ্টা করেছিলাম ঘন গুল্মবনের এক বিশাল এলাকা। শত শত তৈরি লোকও এ কাজ পেরে ওঠা কঠিনই মনে করত। গুল্মবন ঠেলে পথ করে ঢুকতে হাঁকাইদারদের খুব কষ্টকর সময় কেটেছে। আর ওরা যখন দল বেঁধে বসে হাত পা থেকে কাটা বের করছিল আর আমার সিগারেট খাচ্ছিল, আমি আর গোবিন্দ দাঁড়িয়েছিলাম মুখোমুখি। পরদিন সকালে মুক্তেশ্বরে আর আশপাশের গ্রামে যত লোক পাওয়া যায় সবাইকে নিয়ে একটি হাঁকাইয়ের বিষয়ে ওর প্রস্তাবটি আলোচনা করছিলাম। হঠাৎ একটা কথার মাঝখানে গোবিন্দ কথা কওয়া থামালো। আমি দেখলাম আমার পেছনে অপ্রত্যাশিত কিছু ওর মনোযোগ আকর্ষণ করেছে, কেননা ওর চোখ সরু হয়ে গেল, আর বিশ্বাস করতে পারছে না এমন অসম্ভব ব্যাপার ঘটছে বলে। এই ভাবটি ফুটে উঠল ওর মুখে। ও যেদিকে মুখ করেছিল সেদিক মানে চাইলাম আমি। ঝট করে ঘুরে গিয়ে আর সেখানে একটি বরবাদ আবাদি ক্ষেত ধরে ধীরে আসছিল বাঘিনীটি। নদীটির ও প্রান্তে পাহাড়ের ওপর 400 গজ দূরে বাঘিনীটি। ও আসছে আমাদেরই দিকে। জঙ্গলে যখন বাঘ আপনার কাছে এগোতে থাকে, যখন আপনি জনবসতি থেকে দূরে আছেন, তখনও
যে ছবি আপনি তুলতে চান অথবা যেগুলি ছুঁড়তে চান তার সুযোগ নষ্ট করে দেবার মতো যেসব ব্যাপার ঘটতে পারে সেগুলোর চিন্তা আপনার মাথায় আসতে থাকে। একবার জানোয়ার চলার পথের মুখোমুখি একটি পাহাড়ের গায়ে বসেছিলাম আমি একটি বাঘের প্রতীক্ষায়। বরমকা থান নামে এক অতি পবিত্র অরণ্য পিঠে গিয়েছে পথটি। বরম এক অরণ্য দেবতা, তিনি মানুষদের রক্ষা করেন এবং তিনি যে এলাকায় পাহারা দেন সেখানে জানোয়ার হত্যা করতে দেন না। যে জঙ্গলের গভীরে এই পিঠ আছে সেটি জানোয়ারে বোঝায়। আশপাশের বহু মাইল জায়গার চোরা শিকারীদের এবং ভারতের সর্বত্রের শিকারীদের প্রিয় মৃগয়া ভূমি। তবু সে জঙ্গলের সঙ্গে এক জীবনকালের পরিচয়ও আমি একটিবারের জন্যেও জানিনি ওই পীঠস্থানের সমীপে একটি জানোয়ারও গুলি খেয়েছে বলে। তাই আমাদের গ্রামের মোষ মারছিল যে বাঘটি, তাকে মারার জন্যে সেদিন আমি যখন বেরোই বরমের থানের 1 মাইল দূরের একটি জায়গা নির্বাচন করি আমি। বিকেল 4টে আমি একটি ঝোপের পেছনের জায়গায় বসে যাই, আর যেদিক থেকে বাঘটিকে আশা করছি সেদিকে একটি সম্বর ডাকলো 1 ঘন্টা বাদে। কিছুক্ষণ বাদে আমার অপেক্ষাকৃত কাছে একটি কাকার ডাকতে শুরু করলো। যে পথের কাছে আমি বসেছিলাম তাই ধরে বাঘ আসছে। জঙ্গলটি মোটামুটি খোলামেলা, তাতে আছে বেশিরভাগ তরুণ জাম গাছ, 2 থেকে 3 ফুট মোটা। যখন ও 200 গজ দূরে তখন আমি বাঘটিকে দেখলাম, এক বিশাল মদ্দা বাঘ। ও আসছিল ধীর চালে, আর আমাদের মধ্যে দূরত্ব কমিয়ে এনেছিল 100 গজে। তখন আমি পাতার খসখস শব্দ শুনলাম, আর মুখ তুলে দেখলাম একটি জাম গাছ, তার ডালপালা আরেকটির সঙ্গে জড়ানো, কাত হতে শুরু করেছে। অতি মন্দগতিতে গাছটি টলতে থাকলে যতক্ষণ না একই জাতের ও মাপের আরেকটি গাছকে ছোঁয়। কয়েক মুহূর্ত দ্বিতীয় গাছটি প্রথমটির ভার সইল, তারপর সেটিও টলে পড়তে শুরু করল। গাছ দুটি যখন সোজা অবস্থা থেকে আন্দাজ 30 ডিগ্রি কোণে পৌঁছেছে, ওরা একটি তৃতীয় একটু ছোট গাছে বেঁধে গেল। 1 কি 2 মুহূর্তের বিরতি, তারপর 3টি গাছই হুড়মুড়িয়ে মাটিতে পড়ল। আমার থেকে মাত্র কয়েক গজ দূরে গাছগুলি দেখছিলাম যখন, বাঘটির ওপরও একটা চোখ রেখেছিলাম। পাতাগুলির প্রথম শব্দেই ও দাঁড়িয়ে পড়েছিল, আর গাছগুলি যখন মাটিতে ভেঙে পড়ল ও ঘুরে দাঁড়ালো এবং ঘাবড়াবার কোনো লক্ষণ না দেখিয়েই যেদিক থেকে এসেছিল সেদিকে প্রস্থান করল। আমি যে ঘটনা প্রত্যক্ষ করলাম তাকে স্বাভাবিকতার বাইরে বলে ব্যাখ্যা করতে হবে এই কারণের জন্যে। গাছগুলি তরুণ ও সতেজ, ওদের শিকড় শিথিল করে দেবার মতো কোনো বৃষ্টিপাত সম্প্রতি ঘটেনি। জঙ্গলে এক ঝলক বাতাসও বইছিল না। আর পীঠস্থানে যাবার পথের ওপরই পড়ল গাছগুলি, যখন বাঘটি আর 70 গজ এলেই আমি যে গুলিটি মারব বলে অপেক্ষা করছি তা ছুঁড়তে পারি। গুলি মারার সুযোগ নষ্ট হয়ে যাবার সম্ভাবনা খুবই বেড়ে যায় যখন যে জনবসতির এলাকায় মানুষজন এক গ্রাম থেকে অন্য গ্রামে বা বাজারে যাওয়া আসা করতে পারে, অথবা আপেল বাগিচা থেকে হনুমানদের ভয় দেখিয়ে তাড়াবার জন্যে গুলি ছোড়া হতে পারে। তেমন জায়গায় থাকে অভিপ্রেত শিকারটি। নদীতে পৌঁছতে বাঘিনীটির এখনও 300 গজ যেতে হবে, আর তার মধ্যে 200 গজই হলো ফাঁকা জমি, যার উপর একটি গাছ বা ঝোপ নেই। সামান্য কান্নি মেরে বাঘিনী আমাদের দিকে আসছে, আমরা যে নড়াচড়াই করি তা দেখতে পাবে ও। অতএব ওকে দেখে চলা ছাড়া কিছুই করতে পারি না আমি। আর কোনো বাঘিনী কোনোদিন এত আস্তে চলেনি। মুক্তেশ্বরের লোকজনের কাছে ও খোরা বাঘ নামে পরিচিত, কিন্তু ওর খোরাত্বের কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না আমি। ওকে যখন লক্ষ্য করছি তখন মাথায় এই পরিকল্পনা দানা বাঁধতে লাগলো যে ও আগাছার জঙ্গলে ঢোকা অবধি সবুর করব, তারপর সামনে ছুটে যাব, আরও নদীটা পেরোবার আগে অথবা পরে একটা গুলি মারতে চেষ্টা করব। ও যে জায়গাটা তাক করে যাচ্ছে সেটার এবং আমার মধ্যে যথেষ্ট আড়াল থাকলে ওকে দেখার সঙ্গে সঙ্গেই আমি সামনে চলে যেতাম, আর হয় ফাঁকা জমির ওপরই ওকে মারতে চেষ্টা করতাম, নয়তো তাতে বিফল হলে ওই নদীতে ওকে আটকাতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে
আমার নড়াচড়া গোপনে সারবার মতো যথেষ্ট আড়াল ছিল না। তাই ফাঁকা জমি ও নদীর মধ্যবর্তী ঝোপে বাঘিনী না ঢোকা অবধি আমাকে অপেক্ষা করতেই হলো। আমি না ফেরা অবধি লোকজনকে নড়তে বা কোনো আওয়াজ না করতে বলে বাঘিনী যেই চোখের আড়ালে গেল অমনি আমি দৌড়ে রওনা হলাম। পাহাড়টি খুব খাড়াই, আর যেমন বাঘ ঘিরে ছুটছি পৌঁছলাম একটি বন গোলাপের ঝোপে। সেটি পাহাড়ের উপর থেকে নিচে বহু গজ বিস্তৃত। ঝোপের মধ্য দিয়ে একটি নিচু সুড়ঙ্গ ছিল, আর সেটি দিয়ে ছুটব বলে যেমন সামনে ঝুঁকেছি আমার টুপি খুলে পড়ল, আর সুড়ঙ্গের শেষে তরবরিয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ফলে মাথায় যে কাটা ফুটল তার টানে আমি শূন্যে উঠে যাচ্ছিলাম প্রায়। এই বনগোলাপের কাটা বাঁকানো খুবই শক্ত, আর যেহেতু আমি থামতে পারলাম না সেহেতু কিছু কাটা আমার মাথায় ভেঙে গিয়ে গেঁথে থাকলো। যখন আমি বাড়ি যাই আমার দিদি ম্যাগি সেগুলো বের করতে কষ্ট পেয়েছিলেন খুব। অন্য কাটাগুলো চামড়া ছিঁড়ে দিল, মুখ বেয়ে সরু সরু ধারে রক্ত ঝরছে। আমি ছুটতেই থাকলাম যতক্ষণ না ওপরের পাহাড় থেকে আংশিক ভুক্ত মরিটি যে গহ্বরে গড়িয়ে ফেলেছিলাম সেটির কাছে পৌঁছই। এই গর্তটি আন্দাজ 40 গজ লম্বা আর 30 গজ চওড়া। যেখানে মরিটি পড়েছিল সেই ওপর কিনার, মরির ওপরকার পাহাড় এবং আরও দূরের পার সব ঘন গুল্ম বনে আকীর্ণ। গর্তটির নাবালের আধখানায় আর আমার দিকের পাটটিতে ঝোপ নেই। গহ্বরটির কিনারে গিয়ে যেমন উকি মেরেছি একটা হাড় ভাঙতে শুনলাম। আমার আগেই বাঘিনী গর্তে পৌঁছে গেছে, আর পুরনো মরিটা পেয়ে গত রাতে যে আহার থেকে ও বঞ্চিত হয়েছে সেটা পুড়িয়ে নিতে চেষ্টা করছে। মরিটিতে খুব কম মাংসই আছে। ওটি ছেড়ে বাঘিনী যদি ফাঁকা জায়গাটিতে বেরিয়ে আসে তবে আমি ওকে একটা গুলি মারতে পাই, কিন্তু ও যদি পাহাড় অথবা দূরের পাটটির চড়াই ধরে উঠে যায় আমি ওকে দেখতে পাবো না। যে নিবিড় গুল্মঝোপ থেকে আমি বাঘিনীটার আওয়াজ পাচ্ছি তা থেকে একটি সংকীর্ণ পথ আমার দিকের পারে উঠে এসেছে এবং আমার বায়ে 1 গজের ভেতর দিয়ে গেছে, আর পথটির 1 গজ ওপারে গেলে সিধে পড়তে হবে 50 ফুট নিচে নদীটিতে। ওর ওপরকার পাহাড়ে একটা পাথর ছুঁড়ে বাঘিনীটিকে গুল্মবন থেকে তাড়িয়ে খোলা জায়গাটায় বের করে আনার সম্ভাবনা বিবেচনা করছি এমন সময়ে আমার পেছনে একটা শব্দ শুনলাম। পেছনে চেয়ে দেখি আমার টুপি হাতে দাঁড়িয়ে গোবিন্দ। সে সময়ে ভারতে কোনো ইউরোপিয়ান টুপি ছাড়া চলাফেরা করতো না, আর গোলাপঝাড়ের পাশে আমার টুপিটা পরে থাকতে দেখে গোবিন্দ সেটি কুড়িয়ে নিয়ে আমার কাছে এনেছে। আমাদের কাছেই পাহাড়ে একটা গর্ত ছিল। ঠোঁটে আঙুল দিয়ে আমি গোবিন্দর বাহু ধরলাম। ওই গর্তে চেপে ঢোকালাম ওকে। মোড়ানো হাঁটুর ওপর চিবুক রেখে আমার টুপি জাপটে উবু হয়ে বসে ও সে গর্তে মাপে মাপে এঁটে গেল, এবং খুবই হতভাগ্য কোনো বস্তুর মতো দেখাচ্ছিল ওকে, কেননা ও কয়েক গজ দূরে বাঘিনীটার হাড় চিবনও শুনতে পাচ্ছিল। আমি যেমন সিধে হয়ে পাড়ের কিনারে আগেকার জায়গায় ফিরে দাঁড়িয়েছি বাঘিনী খাওয়া বন্ধ করল। হয়ও আমায় দেখেছে, নয় যা বেশি সম্ভব পুরনো মরিটা ওর পছন্দ হয়নি। এক দীর্ঘ মিনিট কোনো নড়াচড়া বা শব্দ রইল না। তারপর আমি ওর দেখা পেলাম। ও উল্টো পাড়টা বেয়ে উঠেছে, এখন ওর ওপর দিয়ে চলেছে পাহাড়ের দিকে। ওখানে কয়েকটা 6 ইঞ্চি মোটা পপলার চারা গাছ, আর ওগুলোর ভেতর দিয়ে যখন বাঘিনী চলছিল আমি ওর শরীরের বহির্রেখা দেখতে পাচ্ছিলাম শুধু। আমার বুলেট চারা গাছগুলো এড়াবে, বাঘিনীকে বিঁধবে, এই ক্ষীণতম আশায় আমি রাইফেল উঁচলাম আর দুম করে গুলি ছুড়লাম একটা। আমার গুলিতে বাঘিনী সাঁ করে ঘুরে দাঁড়ালো, পার ধরে নামলো, গহ্বরটি পেরোলো এবং যত দ্রুত পারে আমার দিকের পথে চলে এলো। আমি তখন জানি না যে আমার বুলেট বিঁধেছে ওর মাথার কাছে এক চারা গাছে। জানি না ওর এক চোখ কানা, তাই যা দেখে মনে হলো এ এক অতি দৃঢ় সংকল্প আক্রমণ। তা শুধু এক ভয় পাওয়া জন্তুর বিপদ থেকে পলায়নও হতে পারে, কেননা সেই আবদ্ধ জায়গায় কোন দিক থেকে আমার রাইফেলের আওয়াজ এলো তাও বুঝতে নাও পারে। সে যাই হোক,
আমি যাকে আহত ও অতি ক্রুদ্ধ এক বাঘিনী ভাবছি, সে আমার দিকেই আসছে সোজা। তাই ও যতক্ষণে 2 গজের দূরত্বে আসে ততক্ষণ সবুর করে আমি সামনে ঝুঁকলাম, আর অশেষ সৌভাগ্যবশে রাইফেলের বাকি গুলিটি বেঁধাতে পারলাম, যেখানে ওর ঘাড় ও কাঁধ মিশেছে সেই নাবালে। আমার বা কাঁধ ওর থেকে ফসকে যাবার জন্যে যেটুকু বাধা প্রয়োজন, সেই ভারী 500 বুলেট সেটুকু বাধাই দিতে পারল ওকে। আর ওর শারীর বেগ ওকে ফেলে দিল 50 ফুট নিচে, তলার নদীতে। সেখানে ও পড়ল জোর ঝপাং শব্দে। এক পা এগিয়ে আমি কিনার থেকে চাইলাম, আর দেখলাম শূন্যে পা তুলে বাঘিনীটা পড়ে আছে এক আবদ্ধ জলে ডুবে, আর সে জল লাল হয়ে উঠছে ওর রক্তে। গোবিন্দ তখনও গর্তেই বসে আছে। ইশারা করতে ও আমায় কাছে এলো। বাঘিনীকে দেখে ও ফিরে শৈলশিরার ওপরের মানুষদের চেঁচিয়ে বলল, বাঘটা মরেছে, বাঘটা মরেছে। শৈলশিরার ওপরে 30টি লোক এখন চেঁচাতে শুরু করলো, আর ওদের হল্লা শুনে বদ্রি তার শটগান নিয়ে 10টা গুলি ছুড়ল। সেই শব্দ মুক্তেশ্বরের আশপাশের গ্রামে শোনা গেল, এবং অচিরে চারদিক থেকে মানুষ এসে ভিড় জমালো নদীটিতে। সাগ্রহ বহু হাত বাঘিনীটিকে জল থেকে টেনে তুলল, তাকে একটি চারা গাছে বাঁধল এবং বিজয়গর্বে নিয়ে গেল বদ্রির বাগিচায়। সকলে দেখার জন্যে এখানে তাকে রাখা হলো খড়ের বিছানায়। তখন 1 পেয়ালা চায়ের জন্যে আমি গেলাম গেস্ট হাউসে। 1 ঘন্টা বাদে হাত লণ্ঠনের আলোয় আমি বাঘিনীটার চামড়া ছাড়ালাম। চারদিক ঘিরে অনেক লোকের এক জমায়েত দাঁড়িয়ে, তার ভেতর মুক্তেশ্বরের বহু শিকারীও ছিল। তখনই আমি দেখলাম বাঘিনীর এক চোখ কানা, আর অপর পায়ে এবং সামনের ডান পার থাবার তলে গেঁথে আছে 1 থেকে 9 ইঞ্চি বিভিন্ন দৈর্ঘ্যের প্রায় 50টি সজারুর কাটা। রাত 10টার মধ্যে আমার কাজ শেষ হলো, আর সঙ্গে রাত কাটাবার জন্য বদ্রির অতীব সদয় আমন্ত্রণ প্রত্যাখ্যান করে আমি পাহাড় বাইলাম যারা মুক্তেশ্বর থেকে এসেছে তাদের সঙ্গে। তাদের মধ্যে ছিল চামড়াবাহী আমার 2টি লোক। ডাকঘরের সামনে ফাঁকা জায়গায় পোস্টমাস্টার ও তার বন্ধুদের দেখার জন্যে চামড়াটি মেলে রাখা হলো। মাঝরাতে কয়েক ঘন্টা ঘুমের জন্যে আমি সাধারণের জন্য সংরক্ষিত ডাকবাংলোয় গিয়ে শুলাম। 4 ঘন্টা বাদে আবার চলতে শুরু করলাম, আর 72 ঘন্টা অনুপস্থিতির পর দুপুরে নৈনিতালে ফিরলাম স্বগৃহে। মানুষ খেকো নিধন মানুষকে এক তৃপ্তির অনুভূতি দেয়। যে কাজ করা খুব দরকার হয়ে পড়েছিল সে কাজ করার তৃপ্তি, এক অতি সুযোগ্য প্রতিদ্বন্দ্বীকে তার স্বস্থানে পরাজিত করবার তৃপ্তি, আর একটি সাহসী ছোট্ট মেয়ের হাঁটবার জন্যে পৃথিবীর এক ফালি ছোট্ট জায়গাকে বিপদমুক্ত করে দেবার তৃপ্তি হলো সবার চেয়ে বড়।